আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, বিল্ড আপ ইউর ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে স্বাগত। আমাদের লেভেল এইচএসসি। আমরা আজকে পড়ব আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, কম্পোজড বাই জীবনানন্দ দাস, অ্যান্ড ইট ইজ ট্রান্সলেটেড বাই ফখরুল আলম। পোয়েমটা পড়ার আগে আমি বাংলায় একটু জীবনানন্দ দাশ এই কবিতাটা যখন লিখেছেন, কবিতাটির নাম ছিল, বাংলায় লিখেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি। এই কবিতাটি লেখার উদ্দেশ্য হচ্ছে তিনি বাংলার রূপ লাবণ্যে এত মুগ্ধ, তিনি এই রূপ লাবণ্যকে বর্ণনা করতে গিয়ে তখন তিনি পৌরাণিক একটি কাহিনীর অবতারণা করেন। সে পৌরাণিক কাহিনীটি কী ছিল? পৌরাণিক কাহিনী ছিল চাঁদ সওদাগর ছিলেন একজন পৌরাণিক দেবতা। তার একটি ছেলে ছিল লক্ষিন্দর। লক্ষিন্দর প্রেমে পড়ে বেহুলার। আর অন্যদিকে মনসা দেবীর সাথে, মনসা হলো একটা সাপিনী কালনাগিনী, সেই দেবীর সাথে একটা থাকে, হচ্ছে চাঁদ সওদাগরের একটা ক্লেশ থাকে, বিরোধিতা থাকে। বিরোধিতাটা হলো চাঁদ সওদাগর ছিলেন শিবের পূজারী বা ভক্ত, অনুরক্ত। এখন মনসা দেবীর রাগ হলো, তুমি আমার কাছে আসো না, আমার পূজা করো না, তুমি শিবের পূজা কেন করো? এই জন্য এই জন্য তার উপরে খুব রাগ ছিল মনসা দেবীর। এরই মধ্যে হচ্ছে চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরের বিয়ে হলো বেহুলার সাথে। কিন্তু ওই যে মনসা দেবী, তার তো ক্রোশ যাচ্ছে না, সে ক্রোশে আক্রান্ত। সে হচ্ছে কখন কিভাবে ক্ষতি করবে চাঁদ সওদাগরের সেই সুযোগ খুঁজতেছে। এই সময় যখন বেহুলা এবং লক্ষিন্দরের বাসরঘর রচনা করা হয় বা বাসরঘর তৈরি হয়, তখন সওদাগর সাহেব এমন একটা বাসরঘর তৈরি করলো, নিশ্ছিদ্র, কোনো ছিদ্র নেই, একটা ফোঁটা ছিদ্র নেই যেখান দিয়ে মনসা দেবী ঢুকে তাকে সবল মারতে পারে বা তার ছেলে বা তার পুত্রবধূর ক্ষতি করতে পারে। কিন্তু যাই হোক, এমন একটা চেম্বার তৈরি করলেন। সেখানে একদিন যখন বাসর চলছিল, তখন এই যে মনসা দেবী তখন চিকন একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে ঢুকে গেছে, ঠিকই ঢুকে এরপর লক্ষিন্দরকে সবল মারলো বা করলো, ধ্বংসন করলো। ধ্বংসনের পর যখন বেহুলা তার স্বামীকে বাঁচানোর জন্য তখন মহাদেবের কাছে যাচ্ছে, শিবের কাছে যাবে মহাদেব। তো শিবের কাছে যাওয়ার সময় ভেলাতে করে নিয়ে যাচ্ছিল। ভেলা তোমরা জানো, ভেলা কী দিয়ে তৈরি হয়? 3টা বা 4টা ওই যে কী বলে, কলা গাছকে একত্রে করে ভেলা বানানো হয়। এই ভেলাতে করে স্বামীকে নিয়ে যাচ্ছে চম্পকনগরীর দিকে। তো চম্পকনগরীর দিকে যাওয়ার সময় যে প্রকৃতির তিনি যে প্রকৃতি অবলোকন করলেন, সে প্রকৃতির বর্ণনা এখানে আসে। যে এবং বেহুলার দুঃখে দুঃখিত হয়ে পুরো প্রকৃতি সেদিন কান্না করছিল বেহুলার জন্য। তার স্বামীর এমন বিয়োগ ব্যথা এবং স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়া স্বামীকে কি বাঁচাতে পারবে বেহুলা? মহাদেব কি তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করবে? এরকম একটা পরিস্থিতিতে কবিতাটি লেখা এরকম একটি ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে। তো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এই জন্য যে যখন যাচ্ছিল বেহুলা, এই সময় প্রকৃতির যে বর্ণনা উঠে এসছে পৌরাণিক কাহিনীতে, বা এটা উনি একটা আবেগ দিয়ে জীবনানন্দ দাশ নিজে এটা অবতারণা করলেন, প্রকৃতির সৌন্দর্য বর্ণনার বা প্রাকৃতিক সৌন্দর্যটার অবতারণা করলেন। এটা এই জন্য তিনি সবসময় বাংলা প্রকৃতিতে এত বেশি উনি নিমগ্ন ছিলেন, প্রকৃতির সৌন্দর্যে এত বেশি নিমগ্ন, এত বেশি ছিলেন যে তিনি মৃত্যুর পরেও আবার এই বাংলার বুকে আসার জন্য
তার ব্যাকুলতা প্রকাশ করেছেন তার অন্য একটি কবিতায়। এখন আমরা সেই কবিতাটা যেটা ট্রান্সলেট করা হলো, বাংলার মুখ আমি দেখিয়েছি, ওই কবিতাটা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। এটা আমরা পড়ব, তোমাদের পাঠ্য। আমি পড়ছি, বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস আই উইল সিক নো মোর। এখানে বলছে কারণ আমি বাংলার মুখ দেখিয়েছি, আই উইল সিক নো মোর, আমি আর কিছু খুঁজতে চাই না, খুঁজতে যাব না। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নো এনিথিং মোর বিউটিফুল টু শো মি। বলছে বিশ্ব এর চেয়ে বেশি সুন্দর কিছু আমাকে দেখাতে পারবে না। এখানে কবি বাংলার সৌন্দর্যে এত বেশি মুগ্ধ, তিনি পৃথিবীর অন্য কোনো জায়গায় এত সৌন্দর্য উনি কখনো অবলোকন করেননি, এবং উনি বোঝাতে চেয়েছেন বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী পৃথিবী হলো, সুন্দরতম স্থান হলো বাংলাদেশ, সুন্দরতম প্রকৃতির আধার হলো বাংলাদেশ। ওয়েকিং আপ ইন ডার্কনেস গেজিং অ্যাট দ্য ফিগ ট্রি আই বিহোল্ড। তো উনি বললেন সকালবেলা যখন আমি অন্ধকারে, প্রভাতবেলার কথা বলছে, প্রভাতে যখন ডার্কনেস থাকে সেই সময় ফিগ ট্রি, ডুমুর গাছ যখন আমি অবলোকন করি, দেখি, গেজ মানে হচ্ছে দেখা, এক ফলক দেখা। আই বিহোল্ড, আমি আপ্লুত হয়ে যাই, ডনস সোয়ালোজ রোস্টিং আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস। আমব্রেলা লাইক লিভস মানে ছাতার মতো আচ্ছাদিত এই গাছের পাতার নিচে কি করছে, সোয়ালো হচ্ছে আর করছে, বাসা বানিয়ে সে বসে আছে। আই লুক অ্যারাউন্ড মি অ্যান্ড ডিসকভার আ লিফি ডোম। আচ্ছা, বলছে আমি চারদিক তাকাই এবং দেখি চারদিকে শুধু সবুজের গম্বুজ, মানে গাছগাছালিগুলো এমন আচ্ছাদিত হয়েছে কোথাও কোথাও এত বেশি পরিমাণ যে কোথাও হচ্ছে আপস অ্যান্ড ডাউনস হয়ে গম্বুজের মতো রূপ ধারণ করেছে, সেজন্য তিনি এই কথা বলছেন। জাম, কান্থাল, বট, হিজল অ্যান্ড অশ্বথা ট্রি অল ইন বুশেস। বলছে বুশের মতো, বুশ মানে ঝোপঝাড়ের মধ্যে সব ধরনের গাছের বর্ণনা দিয়েছেন। বলছে জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, হিজল আছে, বট আছে, অশ্বথ গাছ আছে। শেডুইং ক্লাম্পস অফ ক্যাকটাস অ্যান্ড জাদুরি বুশেস। বলছে আছে ক্লাম্পস অফ ক্যাকটাসের ঝোপঝাড়ও আছে। হ্যাঁ, আর আছে কি পনি মনসার আছে, জাদুরি বুশ মানে পনি মনসার ঝোপ। এখানেও তিনি কি দেখতে পেলেন, একটা তপবন বা শর্টবন বলে, এখানে ছায়া আচ্ছাদিত বন দেখতে পেলেন। ওয়েন লং এইগো চাঁদ কেম হিজ হানিকম বোট। ওকে, এখানে উনি বর্ণনা করছেন, এখানে উনি এখানে এই বাংলার প্রকৃতি বর্ণনা করতে গিয়ে সকালে কেমন স্নিগ্ধতা, একটা বাংলার স্নিগ্ধ রূপ বর্ণনা করতে গিয়ে এখন তিনি একটা সৌন্দর্যকে আরও সৌন্দর্যের মধ্যে আরও বেশি ইমেজ তৈরি করার জন্য তিনি এখন একটা পৌরাণিক কাহিনীর অবতারণা বললেন যখন চাঁদ আসছিল হানি বোটে করে, কোথায় এসেছিল, টু বি ব্লু হিজল বট তমাল শেড নিয়ার দ্য চাম্পা হি টু সাইটেড। তিনিও চম্পকনগরে যখন এই চাঁদ সদাগর এসেছিলেন তখন তিনিও এই চম্পকনগরের এই হিজল বট তমাল এই গাছগুলো দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, বা এগুলো ছায়া আচ্ছাদিত ঘেরাস এই শ্যামলিমা দেখে তিনিও মুগ্ধ হলেন। বেঙ্গলস ইনকমপ্লিটেড বিউটি, বাংলার ইনকম্পেয়ারেবল বিউটি। বলছে বাংলার এই সৌন্দর্য কারোর সাথে তুলনা করা যায় না, অতুলনীয় সৌন্দর্য। ওয়ান ডে অলসো ইন দ্য গাঙ্গুরি। আচ্ছা, গাঙ্গুরি আরেকটা নগরী, যেখানে ওই যে শিবা বা মহাদেব আছে। অন আ রেপ্ট অ্যাজ দ্য ওয়েনিং মুন সেন্ক অন দ্য রিভার্স স্যান্ডব্যাংকস। আচ্ছা, বলছে এই গাঙ্গুরিতে যখন ওই যে বেহুলার কথা বলতেছে, বেহুলা যখন রেপ মানে হচ্ছে ভেলাতে করে আসছিল, তখন কি হচ্ছিল, চাঁদ অস্তমিত যাচ্ছিল, মানে হাফ
এটা কি বলা হয়, শুক্লপক্ষ, এবং আরেকটা কী পক্ষ বলা হয় যে কৃষ্ণপক্ষ না। তো কৃষ্ণপক্ষের সময় কি কৃষ্ণ দ্বাদশী বলা হয়। কৃষ্ণ দ্বাদশীর সময় কি করছিল, তখন চারটা ক্ষয় যাচ্ছিল, হ্যাঁ, চারটা আস্তে আস্তে ক্ষয় হয়ে কি হতে থাকে, আবার বাঁকা চিকন সরু হতে থাকে। তো ওই সময় কি বলছে যে এই যে সৌন্দর্য জ্যোৎস্না তখন আস্তে করে স্মিত হয়ে যাচ্ছিল নদীর চড়ায় গিয়ে। স্যান্ড ব্যাংক মানে হচ্ছে যে ব্যাংকের কাছে, যেখানে উপকূল, নদীর উপকূল মানে তীরের কাছে গিয়ে। বেহুলা টু স কাউন্টলেস অশতাজ বট বিসাইডস গোল্ডেন রাইস ফিল্ডস। বলছে সোনালি ধানের খেতে, গোল্ডেন রাইস ফিল্ডস, সোনালি ধানের খেতে বেহুলাও দেখেছিল এরকম অসংখ্য অসৎ গাছ। অ্যান্ড হার্ড দ্য থাসেস সফট সং, এবং বলছে সেখানে সে কি সুন্দর একটা শ্যামার নরম গান শুনেছিল। শ্যামা একটা পাখির কথা বলছে, মিষ্টি সুরে গান গাচ্ছিল, সেই গান শুনছিল। ওয়ান ডে অ্যারাইভিং ইন আমারা, একদিন সে তখন আমারা গিয়ে পৌঁছলো, যেখানে ওই যে বললাম ও গাঙ্গুলি থেকে সে রওনা করছিল এবং আমারা গিয়ে পৌঁছছে। আমারাই হচ্ছে ওই যে শিবা বা মহাদেব থাকবে। ওয়ার গডস হেল্ড কোর্ট, আর সেখানে হচ্ছে কোর্ট বসাইছে গডেরা, দেবতারা। ওয়েন শি ড্যান্সড লাইক আ ডিজোলেট ওয়াগটেল, আর তাদেরকে, এই দেবদেরকে তুষ্ট করার জন্য বেহুলা করলো কি, কেন তুষ্ট করবে তাকে, যদি দেবদেরকে তুষ্ট করতে পারে ডান্সের মাধ্যমে, তাহলে তারা সন্তুষ্ট হয়ে তার স্বামীকে তার স্বামীর প্রাণ বাঁচাবে বা প্রাণ ফিরে দিবে। তো সেজন্য সে নাচ জুড়লো, এমন নাচলো ইন্দ্রের সবাই, ঠিক আছে। ইন্দ্র শিবার আরও একটা নাম হলো ইন্দ্র। তোমরা জানো ইন্দ্রের বা শিবার হলো 1008টি নাম আছে, এর মধ্যে 108টা নাম হলো প্রধান, বা এটা সুপরিচিত যে লাভ করেছে সেই নাম। তো ইন্দ্রর সবাই গিয়ে এখন নাচতেছে। কি বলছে, ওয়েগটেল না, ডিসোলেট ওয়েগটেল মানে ছিন্ন খঞ্চনার মতো নাচতেছিল। বেঙ্গলস rivers, fields, flowers wailed like string of bells of her own feet. বলছে বাংলার মাঠঘাট সমস্ত প্রকৃতি তার এই যে ঘুঙ্গুরের তালে তালে সবাই কান্না করছিল বেহুলার জন্য, বেহুলার দুঃখে। তো এখানে আমরা কি পেলাম, একটা বাংলার রূপ বর্ণনা করতে গিয়ে আরেকটা সৌন্দর্যের অবতারণা করলেন, একটা গল্পের অবতারণা করলেন, পৌরাণিক গল্প। পৌরাণিক গল্পগুলো কেন নেওয়া হয়? পৌরাণিক গল্পগুলো নেওয়া হয় একটা ইমেজ সৃষ্টি করার জন্য, পাঠটাকে আরও বেশি ইমপ্রেসিভ করার জন্য। তো আমরা একটা সুন্দর গল্প শুনলাম, যে বেহুলা লক্ষিন্দরের গল্প, প্লাস আমরা প্রকৃতির কী পেলাম, বর্ণনা পেলাম। তাহলে আমরা কবিতাটা অনেক সুন্দর করে জানলাম একটা গল্পের তালে তালে, তাই না? এবং আমরা বাংলার রূপ ও লাবণ্যকে আমরা জীবনানন্দ দাশের লেখায় আমাদের চোখের সামনে ফুটে উঠলো একটা সুন্দর প্রকৃতি, তাই না? তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে এই যে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এইটার সামারি কীভাবে লেখা যায় এবং থিম কীভাবে লিখব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এটা থিমটা আমরা লিখব এবং সামারিও লিখব। ওকে, সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।